এবার কি আর টিকবে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এরই মধ্যে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জাগানো যুব সংগঠনের নেতৃত্বেই বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে এর অনুসারীরা। কিন্তু হঠাৎ করেই কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দামামা বাজল? প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টির মূল দাবিগুলো আসলে কি কি? ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে ঘিরে। এক মামলার শুনানিতে সম্প্রতি ভারতের বেকার শ্রেণীর তরুণদের তেলাপোকার সাথে তুলনা করেন দেশটির প্রধান এই বিচারপতি। আর এতেই উত্তাপ ছড়িয়ে পড়ে ভারতের জেনজিদের মাঝে। সূর্যকান্তের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ব্যঙ্গ করে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। ১৬ মে থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রথাগত কোনো রাজনৈতিক দল না হলেও আত্মপ্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভারতীয় নাগরিক অভিজিৎ দীপকের হাতে গড়া অনলাইন ভিত্তিক ককরোচ জনতা পার্টির অনুসারীর সংখ্যা হু হু করেই বাড়তে থাকে। মূলত নিট সহ ভারতের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবকদের মাঝে উচ্চ বেকারত্ব হার বাড়া সহ মোদির ১২ বছরের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সেই অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন অভিজিৎ দীপকে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ২,২০,০০,০০০ লাখেরও বেশি। ৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে অনলাইনে আন্দোলন দমাতে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। সব মিলিয়ে উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নয়াদিল্লিতে তার অনুসারীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তিনি নিজেও ছুটে আসেন ভারতের রাজধানীতে। প্রশ্ন হলো, জেনজিদের নিয়ে গড়া এই আন্দোলনের গতি ঠিক কোন দিকে যাচ্ছে? নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় এরই মাঝে জড়ো হয়েছে ককরোচ জনতা পার্টির শত শত অনুসারী। তবে তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়নি দিল্লি পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে যে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় ২,০০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে নয়াদিল্লির প্রশাসন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে যে চলমান আন্দোলনের গতি এক পর্যায়ে নরেন্দ্র মোদীর সরকারের পতনের দিকেও ধাবিত হতে পারে। মাত্র কয়েক সপ্তাহ হল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পৃথকভাবে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বিশ্বের শক্তিধর নেতারা যখন পা রাখছেন চীনে, ঠিক তখন চীনের প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন জানেন? শি জিনপিং যাচ্ছেন বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি, উত্তর কোরিয়াতে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আগামী ৮ ও ৯ জুন উত্তর কোরিয়া সফর করবেন চীনা প্রেসিডেন্ট। দেশটির নেতা কিম জং উনের আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালের পর এই প্রথম পিয়ংইয়ং সফরে যাচ্ছেন শি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সফরের পেছনে আসল বার্তা কি? উত্তর কোরিয়া আজও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। পারমাণবিক কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর বছরের পর বছর ধরে চাপ বজায় রেখেছে পশ্চিমা বিশ্ব। কিন্তু সেই চাপের মধ্যেও একটি দেশ সবসময় পিয়ংইয়ং এর পাশে থেকেছে, আর সেটি হলো চীন। বাস্তবতা হলো উত্তর কোরিয়ার অর্থনীতির বড় একটি অংশ এখনও চীনের উপর নির্ভরশীল। বাণিজ্য থেকে শুরু করে কূটনৈতিক সমর্থন, সব ক্ষেত্রেই বেইজিং পিয়ংইয়ং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তাই শি জিনপিং এর এই সফর কেবল একটি সৌজন্য সফর নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তির ভারসাম্য।
এদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এখনও তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে কিম জং উনের সম্পর্ক দ্রুত গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর মস্কো ও পিয়ংইয়ং এর ঘনিষ্ঠতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। কিন্তু এখানেই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বিশ্লেষকদের মতে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে চীন পুরোপুরি স্বস্তিতে নেই। কারণ উত্তর কোরিয়া ঐতিহ্যগতভাবে চীনের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রভাব সেখানে আরও দৃশ্যমান হয়ে উঠেছে। তাহলে কি শি জিনপিং এর এই সফরের একটি লক্ষ্য হলো উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ককে আরও দৃঢ় করা? অনেক বিশ্লেষক ঠিক সেটিই মনে করছেন। তারা বলছেন বেইজিং চাইছে পিয়ংইয়ং যেন কৌশলগতভাবে চীনের কাছেই বেশি ঘনিষ্ঠ থাকে। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক যে কতটা বিশেষ তা বোঝা যায় তাদের প্রতিরক্ষা চুক্তি থেকেই। দুই দেশের মধ্যে প্রায় ১,৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। শুধু তাই নয়, তারা এমন একটি প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ যার আওতায় কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সহায়তা করবে। চীনের অন্য কোনো দেশের সঙ্গে এমন চুক্তি নেই। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো চলতি বছর এই প্রতিরক্ষা চুক্তির ৬৫ বছর পূর্তি হচ্ছে। ফলে শি জিনপিং এর সফরকে অনেকেই প্রতীকী ও কৌশলগত দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে প্রশ্ন হচ্ছে শি জিনপিং এর এই সফর কি শুধু বন্ধুত্বের বার্তা বহন করবে, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো কূটনৈতিক পরিকল্পনা? কারণ এমন এক সময়ে এই সফর হচ্ছে যখন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াকে ঘিরে নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে। আর সেই সমীকরণে পিয়ংইয়ং এর ২ দিনের এই সফর ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত বহন করতে পারে। শেষ পর্যন্ত বিশ্ব কি নতুন কোনো কূটনৈতিক অধ্যায়ের সূচনা দেখতে পাচ্ছে? ইরানের আসল শক্তি কি এবার দেখতে চলেছে যুক্তরাষ্ট্র? কারণ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বাকি সামরিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দেবার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কি আরেকটি রক্তক্ষয়ী সংঘাত বাঁধতে চলেছে? এরই মাঝে ১,০০০ ক্ষেপণাস্ত্রের বিশাল বহর প্রস্তুত করে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে এসব সমরাস্ত্র ব্যবহার করেই সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে তেহরান। কিন্তু এতগুলো মিসাইল হঠাৎ করেই কোথায় পেল ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের ঠিক কোন সামরিক স্থাপনাগুলোকে টার্গেটে রেখেছে তেহরান? শান্তি যেন সহসাই ফিরছে না মধ্যপ্রাচ্যে। ইরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে যুক্তরাষ্ট্র। আর এর নেপথ্যে কাজ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুপরামর্শ। তবে তাতে কি নিজেদের সাম্রাজ্যবাদ নীতি টিকিয়ে রাখতে সফল হবে মার্কিন প্রশাসন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের অশনি সংকেত। পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করতে ইরান প্রস্তুত করেছে দেশটির ১৮টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যেখানে মোতায়েন আছে প্রায় ১,০০০ ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। পশ্চিমাদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরেও এখনও কিভাবে টিকে আছে ইরানের মিসাইল বাংকারগুলো? মূলত সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরানের ওই ১৮টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যার ফলে মাটির নিচে তলিয়ে যায় বাংকারগুলোর ৬৯টি প্রবেশ পথ। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই সেই মিসাইল ঘাঁটিগুলোর ৫০টি প্রবেশপথকে মেরামত করতে সফল হয়েছে তেহরান, যার মাধ্যমে আবারও মিসাইল সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী। তাই তো সম্ভাব্য যুদ্ধে আবারও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেই টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের বিরুদ্ধে
টানা ৪০ দিন যাবৎ সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী, যা মোটেও ছেলে খেলা নয়। বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি উপলব্ধি করেছে। আমরা আঞ্চলিক রাষ্ট্রগুলোকে সতর্ক করছি যে ইরানের বিরুদ্ধে যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিনিরা আবারও হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রের বাকি সামরিক স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে তেহরান। ৫ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রশ্ন হলো, আর কতগুলো মার্কিন সামরিক ঘাঁটি এখনও টিকে আছে? পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে নড়বড়ে করে দিয়েছে ইরান। সাম্প্রতিক ওই যুদ্ধে মার্কিনীদের কমপক্ষে ২০টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, যার মাধ্যমে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতিতে ভাটা ফেলতে সফল হয়েছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে সম্প্রতি বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান, যার মাধ্যমে নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদীদেরকে সতর্ক করেছে তেহরান। বিশ্লেষকদের ধারণা, এই দুই সামরিক স্থাপনার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলের অজানা জায়গায় আরও অসংখ্য ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। মূলত সেগুলোকেই সম্ভাব্য যুদ্ধে বৈধ লক্ষ্যবস্তু বানাবে ইরান। একটি দেশ যার কাছে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়, কিন্তু সেই ইউরেনিয়াম এখন কোথায় আছে, কতটা আছে, কিংবা কি অবস্থায় আছে, এসব প্রশ্নের উত্তর দিতে পারছে না খোদ বিশ্বের প্রধান পরমাণু তদারকি সংস্থায়। ঠিক এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর একটি গোপন প্রতিবেদনে। আর এরপরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও নতুন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারছে না IAEA। এর ফলে সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে আলোচিত এই পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা এখন অনেকটাই অজানা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে পৌঁছানো ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে IAEA এর কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। শুধু তাই নয়, ইউরেনিয়ামের পরিমাণ, এর গঠন কিংবা এটি কোথায় সংরক্ষণ করা হয়েছে এসব বিষয়ও নিশ্চিত করতে পারছে না সংস্থাটি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করেছে কিনা সেটিও যাচাই করার সুযোগ পাচ্ছে না IAEA। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন একটি বড় প্রশ্ন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠিক কোন অবস্থায় রয়েছে। এই অনিশ্চয়তা আরও বেড়েছে আরেকটি কারণে। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT অনুযায়ী যে তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা, সেখান থেকেও কার্যত IAEA কে দূরে রাখা হয়েছে। ফলে সংস্থাটির নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, যখন কোনো দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে স্বচ্ছতা কমে যায়, তখন আন্তর্জাতিক উদ্বেগও দ্রুত বেড়ে যায়, কারণ তথ্যের অভাব প্রায়ই নানা জল্পনা কল্পনার জন্ম দেয়। আর ইরানের মতো সংবেদনশীল একটি ইস্যুতে সেই জল্পনার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর। এই অবস্থায় IAEA স্পষ্ট ভাষায় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তেহরানের পূর্ণ সহযোগিতা অপরিহার্য এবং জরুরি। সংস্থাটির মতে, পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত না হলে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব হবে না। JBS হোল্ডিংস লিমিটেড।
তবে কি ইরানের হাতে চলে এসেছে সেই বহুল প্রতীক্ষিত পারমাণবিক অস্ত্র? কেননা সাম্প্রতিক যুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শত্রু যদি বাধ্য করে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে ইরান। আর এখন দেশটির পারমাণবিক অবস্থা সম্পর্কে যখন IAEA সম্পূর্ণ অন্ধকারে, তখন সেই প্রয়োজনের খাতিরে পারমাণবিক অস্ত্রও কি পারস্য উপসাগরীয় এই রাষ্ট্রের হাতে চলে এসেছে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে নতুন যুদ্ধে সম্পূর্ণ নতুন অস্ত্র ব্যবহার করবে তারা, যা শত্রু কল্পনাও করতে পারবে না। তবে কি সেই নতুন অস্ত্র আর কোনো অস্ত্র নয়, বহুল প্রতীক্ষিত পারমাণবিক বোমা? তবে কি হাইব্রিড যুদ্ধ বাঁধিয়েই ইরানের বিরুদ্ধে জয়ী হওয়ার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? এই যুদ্ধের কলকাঠি কিভাবে নাড়াচ্ছে ইহুদিবাদীরা? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির স্পষ্ট বার্তা, তেহরানের বিরুদ্ধে কোনো লক্ষ্যই পূরণ করতে পারবে না ইহুদিবাদীরা। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনকে মোকাবিলায় আঘাতের বদলে আঘাত দেবার কৌশল অনুসরণ করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে কি যুদ্ধের ময়দানের প্রেক্ষাপট ভিন্ন দিকে ধাবিত হচ্ছে? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরান এবার কোন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনীকে উল্টো ধরাশায়ী করেছে ইরান। টানা ৩৯ দিনের সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনে জড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু এতেও নাস্তানাবুদ অবস্থা হয় মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক বাহিনীর। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র চালানোর পর যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীকে নিয়েও মাথা ঘামানো শুরু করেছে। সম্প্রতি আন্তর্জাতিক এই জ্বালানি রুটটিতে থাকা ইরানের একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। শুধু তাই নয়, ইরানের কেশম দ্বীপে অবস্থিত দেশটির সামরিক বাহিনীর একটি যোগাযোগ টাওয়ারেও আঘাত হানে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এসব ষড়যন্ত্রের চরম মূল্য চুকিয়ে দিয়েছে ইরানও। সম্প্রতি বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তেহরান, যেখানে আঘাতের বদলে আঘাত এমন কৌশল ব্যবহার করেছে ইরানের সামরিক বাহিনী। তবে এতেও যেন উচিত শিক্ষা হচ্ছে না ইহুদিবাদীদের। তাই তো ইরানের বিরুদ্ধে এখন ভিন্ন কৌশল প্রয়োগ করে দেশটির অভ্যন্তরে গোলযোগ ঘটানোর পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি লিখিত এক বার্তায় বলেছেন, আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের পর শত্রুরা এখন ইরানিদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহারের পায়তারা চালাচ্ছে। এই প্রক্রিয়ায় জনগণের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং সামরিক বাহিনীর মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্র করছে শত্রুরা। তবে এক্ষেত্রেও ইহুদিবাদীরা পরাজিত হবে। ৪ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে ইরানের পাল্টা প্রতিরোধ ঠিক কেমন হতে যাচ্ছে? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা ইহুদিবাদীদের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজরদারি রাখছে ইরান। সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে যদি আবারও সরাসরি যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল, তাহলে তাদেরকে মোকাবিলায় নতুন অস্ত্রও প্রস্তুত রেখেছে তেহরান। আর এবারের যুদ্ধ যে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও ছড়িয়ে পড়বে, সে হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তাই তো বিশ্লেষকরা বলছেন, ভারত মহাসাগরে থাকা ব্রিটিশ আমেরিকান সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়াতে হামলা চালিয়ে নিজেদের মিসাইলের সক্ষমতা দেখিয়েছে ইরান। সেগুলো দিয়েই ইউরোপ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাতেও হামলা চালাতে সক্ষম তেহরান, এমনটাই দাবি সমরবিদদের।
ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। পাল্টা হামলায় কয়েকগুণ বেশি শক্তিতে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালায় আইআরজিসি। এই পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান সংঘাতের কোনো সমাধান কি আদৌ সম্ভব, নাকি এই হামলা এবং পাল্টা হামলা চলতেই থাকবে? শনিবার সকালে ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানায়, তারা হুরমুজ প্রণালীতে থাকা ইরানের গোরক ও কেশম দ্বীপের নজরদারি স্থাপনায় এই হামলা চালায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এর আগে হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন বাহিনী। মার্কিন সূত্র জানায়, ইরানের ড্রোনগুলো এই অঞ্চলে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এর পরপরই ইরানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এর আগেও এই একই স্থাপনাতেই হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। তবে মার্কিন হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালায় ইরান। আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ইরানের হামলায় ক্ষতির চিত্র সম্পর্কে জানা যায়নি। তবে মার্কিন বাহিনীর মতে ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। সেনকম জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি প্রতিহত করা হয়েছে এবং 7মটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি। এর আগেও ইরান ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করলেও তাও প্রতিহতের দাবি করেছিল মার্কিন বাহিনী। কিন্তু পরবর্তীতে ইরানের হামলায় লক্ষ্যবস্তুর ক্ষতির চিত্র প্রকাশিত হলে মার্কিন দাবি ভুল প্রমাণিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধবিরতি ও আলোচনার মাঝেই নতুন করে আবারও হামলা এবং পাল্টা হামলা চলমান রয়েছে। আলোচনা চললেও নানা ইস্যুর কারণে আলোচনা কোনো ইতিবাচক ফলাফল দিতে পারছে না। মূলত যুক্তরাষ্ট্রের অন্যায্য দায় দাবি মেনে না নেওয়ার কারণেই এই সামরিক পদক্ষেপ চলমান রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করছে না ইরান সাফ জানিয়ে দিয়েছে, প্রয়োজনে তারা দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত, তবুও অন্যায় দায় দাবির সামনে মাথা নত করবে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি মার্কিন বাহিনী ইরানে যেসব হামলা পরিচালনা করছে তার পাল্টা জবাবে ইরান আরও কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা চালাচ্ছে। এর মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত দিতে চাইছে যে কোনো হামলা কিংবা আগ্রাসনের জবাব হবে আরও ভয়ঙ্কর এবং আরও তীব্র।